একদম সামনে ময়ূরটা রয়েছে, কি সুন্দর দেখাচ্ছে দেখো। ওয়াও, সামনেই রয়েছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার। একদম 30 থেকে 40 ফিট ডিস্টেন্সের মধ্যে রয়েছে এটা। সরি, সবাই শুরু হয়েছে 15 মিনিট হয়েছে, তার মধ্যেই যা পেয়ে গেছি এটাই একটা বিশাল বড় প্রাপ্তি। মানে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। এই মা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে আমরা করব কার সাফারি। ফর্মালিটিস গুলো আমরা সেরে নিয়েছি। ওখানে একটা ফর্ম দেবে, যেরকম চিলাপাতা জঙ্গল সাফারিতে দেয়, এখানেও সেমই নিয়ম। এখানে ফর্মটার মধ্যে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এসব লিখতে হবে। কে কে কতজন যাচ্ছে সেটাও লিখতে হয়। এবার বলি জিপের কথা। জিপের ক্ষেত্রে একটা জিপের ভাড়া পড়বে হচ্ছে 1750 টাকা, 1400 টাকা, এবং কারের ভাড়া পড়ছে 350 টাকা। এই টোটাল দুটো নিয়ে হচ্ছে 1750। সে জিপে একজনই যাক কি ম্যাক্সিমাম 6 জন যাক, যাই যাক না কেন, একটা জিপের ক্ষেত্রে ভাড়া 1750 টাকা। আই কার্ড কিন্তু মাস্ট, যতজন সাফারি করছে আই কার্ড মাস্ট, এমনকি বাচ্চারও। স্কুলের আইডেন্টিটি হোক বা বার্থ সার্টিফিকেট যাই হোক না কেন, আই কার্ড কিন্তু থাকতে হবে। আই কার্ডের জেরক্স অবশ্যই লাগবে। বর্তমানে কিন্তু সমস্ত অফলাইন বুকিং হচ্ছে, অনলাইন কোনো বুকিং হবে না। স্পটে এসে বুকিং করতে হবে। সাফারির 1 ঘন্টা আগে এসে বুকিংটা সারতে হবে। যেহেতু 3:30, আমরা ভেবেছিলাম বিকেল 3:30 সাফারিটা নেব, তো ওটা ফুল হয়ে গেছে। তো সেই জন্য আমরা দুটো সাফারিটা নিচ্ছি। এটা আমাদের জিপ। আমরা একটু পরেই, এই প্রায় টাইম হয়ে গেছে, আর 5 মিনিট পরেই আমাদের সাফারি শুরু হবে। আশা করি সাফারিটা আমাদের খুব ভালো হবে, আর তোমাদেরকেও খুব সুন্দর করে দেখাতে পারবো গোটা সাফারিটা। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের জঙ্গল সাফারি শুরু হয়ে গেছে জলদাপাড়াতে। তো দেখাই যাক এখানে কি কি দেখতে পাই আমরা। আমাদের ডান দিকটা হচ্ছে পুরো ঘন জঙ্গল, একদম ডেন্স ফরেস্ট। আচ্ছা, আর বাঁ দিকটায় হচ্ছে পুরো গ্রাসল্যান্ড, মানে একদম ঘাস জমি, যেখানে প্রধানত গন্ডাররা ঘুরে বেড়ায়। এখন আমরা যাচ্ছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারে, আর এখানে আমরা 3টে পয়েন্টে নামবো। ওকে, জলদাপাড়া টোটাল রেঞ্জ হচ্ছে 216.51 বর্গ কিলোমিটার। সাফারি কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, বাদবাকি দিনগুলো খোলা। আর জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ অবধি সব রকম সাফারি বন্ধ থাকে। বর্ষাকাল হচ্ছে অ্যানিমালসদের ব্রিডিং টাইম, তো সেই জন্য ওই টাইমটা পুরো জঙ্গল বন্ধ থাকে। এই রাস্তার দুপাশ দিয়ে পুরো শিমুল গাছ, বিরাট বড় বড় শিমুল গাছ, আর জায়গাটা না পুরো তুলোয় ভর্তি, মানে তুলোগুলো উড়ে এসে এসে পড়ছে। পুরো রাস্তাটা ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, তুলোতে ভর্তি। দুদিকে সব বড় বড় শিমুল গাছ, অনেক পুরনো গাছ এগুলো। এই যে নীলকণ্ঠ পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর দেখতে, পুরো নীল রঙের। এই নীলকণ্ঠ পাখি কিন্তু খুব রেয়ার, মানে খুব বিলুপ্ত প্রজাতি হয়ে গেছে প্রায়। এটা ময়ূরের ডাক শোনা যাচ্ছে। ওই যে ওই যে ওই যে, কি সুন্দর দেখো, অসাধারণ। ময়ূরটা বসে রয়েছে, লেজটা ঝুলছে পুরো, একদম পেখমটা পুরো ঝুলছে একদম নিচে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, দারুণ দারুণ। সামনেই রয়েছে, অসাধারণ অসাধারণ। দেখো দেখো, বসে একদম সামনে ময়ূরটা রয়েছে, কি সুন্দর দেখাচ্ছে দেখো। ওয়াও, দারুণ দারুণ, সুন্দর। এত কাছ থেকে ময়ূর দেখবো, সত্যি দারুণ।
এখানে এই যে ময়ূর, আরেকটা ময়ূর, কি সুন্দর দেখাচ্ছে, একদম চুপচাপ। পাখিগুলো দেখো কি সুন্দর, একটা হলুদ পাখি উড়ে গেল, দারুণ দেখতে। 2025-26 সেন্সাস অনুযায়ী জলদাপাড়া ন্যাশনাল পার্কে 331টা এখন রাইনো রয়েছে। এটা সামনেই রয়েছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার। এবার জলদাপাড়ার এই ওয়াচ টাওয়ারটাতে আমরা দেখে নিই। অ্যাকচুয়ালি সামনে হচ্ছে সল্ট পিট। অ্যানিমালরা অনেক সময় ওই সল্ট পিটে নুন খেতে আসে, তো এই নোনা জল নুন খেতে আসে, তো এই ওয়াচ টাওয়ারে দাঁড়ালে সেটা দেখা যাবে। চলো দেখি। এই যে সামনেই দেখা যাচ্ছে বাইসন। জঙ্গল এরিয়া, বেশি জোরে কথা বলা যায় না। সামনেই রয়েছে বাইসন। এই যে ক্যামেরাতে একটু ঝাপসা আসছে, সামনেই দাঁড়িয়ে রয়েছে বাইসন। কি এক্সপিরিয়েন্স! এদিক দিয়ে বাদিক দিয়ে আসছে বাইসনের দল, আর ডান দিক দিয়ে আসছে একটা রাইনো। ওয়াও, সাধারণ সাফারি তো এখানেই সার্থক হয়ে গেল। দেখো ওদিকে বাইসন গুলো যাচ্ছে, এই জায়গাটা ক্রস করছে, আর ওদিকে একটা রাইনো দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে, জুতোর আওয়াজ করো না। একই ফ্রেমে এরকম বাইসন আর রাইনো, সত্যি ভাগ্যের ব্যাপার। ওফ, একেবারে হাতের নাগালে চলে এসেছে, মনে হচ্ছে আমাদেরই দেখছে। একদম 30 থেকে 40 ফিট ডিস্টেন্সের মধ্যে রয়েছে এটা। আমাদের ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য বেশ অনেকক্ষণ টাইম দিচ্ছে কিন্তু রাইনো আর এদিকে বাইসন দুটোই আঘাত পেয়েছে, একদম আঘাত পেয়েছে খুব জোর। ও, বাইসনের সাথে? ও আচ্ছা, গন্ডারের মধ্যে মারামারি হয়েছে, গন্ডারটা খুব ইনজিওর্ড হয়েছে একদম। হ্যাঁ, পেটের কাছটা একদম চিড়ে গেছে। ওখান থেকে আসছে একদল বাইসন। জলদাপাড়া ন্যাশনাল পার্কের যেটা মেন অ্যাট্রাকশন, ওয়ান হর্ন রাইনো, সেটা আর বাইসন একই ফ্রেমে দেখতে পাওয়া সত্যি একটা বিশাল বড় ব্যাপার। সবাই বলে এরকম ভোরবেলার সাফারি বা সন্ধেবেলার সাফারি ভালো, আমরা এই দুপুরবেলা এসে এটা পেয়ে গেলাম। আমাদের সাথে এই দাদা আছে, গাইড করছেন রতন রায়, উনি কিন্তু আমাদের বললেন এই সাফারিটা নিতে লাঞ্চের পরে। এই সময় আর কি এই সল্ট পিটের কাছে অনেক অ্যানিমাল দেখতে পাওয়া যায়, সেই জন্য উনি আমাদেরকে ইনসিস্ট করেছিলেন এই সাফারিটা নিতে। এই দাদাই কিন্তু আমাদেরকে বললেন যে এই যে এখন যে সাফারিটা 2টোর সময় হবে একটা, আর 3:30টার সময় হবে একটা, তো 3:30টার সাফারিতে কি হয়, এই 2টোর সাফারিতে সব গাড়ি আসে, একটু ডিস্টার্ব ফিল করে অ্যানিমালরা, আর তখন দূরে চলে যায়, সেই জন্য 3:30টার সাফারিটায় পাওয়ার চান্স থেকে এখনকারটায় পাওয়ার চান্স অনেক বেশি। আর সত্যি পেয়েও গেলাম। আর দূরে তো ময়ূর ডাকছে, মনে হচ্ছে ময়ূরেরা ঝগড়া করছে। আমাদের ওখানে যেরকম এত কাকের ডাক শোনা যায়, এখানে সেই রকম ময়ূরের ডাক আর টিয়া পাখির ডাক শোনা যাচ্ছে অনেকক্ষণ। এখনো রয়েছে ওরা, মানে আমাদের ভিডিও করা, ফটো তোলা সবকিছুর জন্য অনেক টাইম দিচ্ছে ওরা, এখনো রয়েছে কাছাকাছি দাঁড়িয়ে। ওই দূরে একটা ময়ূর পেখম মেরে রয়েছে, কিন্তু সবুজে সবুজে পুরো মিশে গেছে। প্রচুর ময়ূর এদিকেও আছে, এই তো এখানেও আছে প্রচুর পাবেন ওদিকে। মানে আমাদের ওখানে যেমন কাক, এখানে সেরকম ময়ূর মনে হচ্ছে, এত ময়ূর।
সাফারি সবাই শুরু হয়েছে 15 মিনিট হয়েছে, তার মধ্যেই যা পেয়ে গেছি এটাই একটা বিশাল বড় প্রাপ্তি। মানে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। একেবারে হাতের নাগালের মধ্যে জাতীয় পাখি, সত্যি খাচ্ছে, ফুল তুলে তুলে খাচ্ছে। কি অপূর্ব দেখতে, মানে যেমন মাথার শিখা, চোখটা সেরকম, প্রকৃতির কি সৃষ্টি, কি অপূর্ব দেখতে। প্রচুর হর্নবিল আছে, একটা এক্ষুনি উড়ে গেল দেখতে পেলাম। এত তাড়াতাড়ি যাচ্ছে না যে ক্যামেরায় ধরাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। কি আছে? বসতে পারবো? যে দেখলাম যে দুটো ছোট ছোট বাচ্চা হাতি, অ্যাকচুয়ালি এগুলো এই জংলি যে হাতি আছে এখানে তারই বাচ্চা। ওই একটা দূরে রয়েছে আর এই একটা কাছে রয়েছে। এইখানটা পুরোই গ্রাসল্যান্ড, ঘাস জমি। এই যে একদম সামনেই রয়েছে, সামনেই ঘাস খাচ্ছে, এটা পুরো গ্রাসল্যান্ড। এখানে অনেক রাইনো দেখা যায়, ওই যে সামনেই একটা রয়েছে, ওই দূরে একটা রয়েছে, সেটাকে ক্যামেরায় ধরা যাচ্ছে না, তবে সামনেরটা একদম সামনে। ও বাবা, কে দেখলে শান্তশিষ্ট মনে হয়, কিন্তু যখন তাড়া করে একেবারে খুব জোর দৌড়ায়। কি দৃশ্য, কি দৃশ্য, কি দারুণ দেখাচ্ছে। বাহ বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে। ওই দূরে আরেকটা আসছে, ওই যে ওখান থেকে। হ্যাঁ দেখতে পেয়েছি, ওই যে ওইদিকে আরেকটা আসছে, ওই দেখো, ওই যে গাছগুলোর তলায় রয়েছে। আমার হাতের দিকে দেখো, ওই যে। এই মা, শুধু গন্ডারই দেখতে পাচ্ছি না, গন্ডারের প্রাকৃতিক ডাকও দেখতে পাচ্ছি। সাকসেসফুল, জাস্ট এখনো অবধি যা দেখেছি তাতে সাফারি একদম সার্থক। আমরা এখন ঢুকছি হলং বাংলোর মধ্যে। হলং বাংলোর কিন্তু এরিয়াটা বেশ অনেকটা, এটা যেহেতু রাজ্য সরকারের জায়গা, এখানে স্টাফ কোয়ার্টার, লজগুলো রয়েছে, আর এর ভেতর থেকেই কিন্তু এলিফ্যান্ট সাফারির জায়গাটাও রয়েছে, শুরু হয় এখান থেকে। ঠিক এই জায়গাটাতেই ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হলং বাংলো, যেটা পুড়ে গেছিল আগুনে, এখনো সেই জায়গাটা পুরো কালো হয়ে আছে। তারপরে কিন্তু এইখানে এখন আর কোনো বুকিং হচ্ছে না, এখানে এখনো বাংলো তৈরি হয়নি। কিন্তু এই জায়গাটা আমার মনে আছে, বহু ছোটবেলায় আমি একবার এসে থেকেছিলাম। এর পাশেই রয়েছে অলংধরা নদী, সেখানে কিন্তু অ্যানিমালরা আসে জল খেতে, এবং রাত্রিবেলাটা বিশেষ করে অনেক অ্যানিমাল দেখা যায় কিন্তু এখান থেকে। আর এই অলংধরা নদীর পাশেই রয়েছে আরেকটা সল্ট পিট, সল্ট পিটে কিন্তু অ্যানিমালরা আসে নোনা জল, নুন খেতে, সেই জন্য এখান থেকে কিন্তু প্রচুর অ্যানিমালস দেখা যায়, বিশেষ করে রাইনো আর হাতি। গাছের মাথায় বসে আছে একটা ময়ূর, লম্বা লেজটা ঝুলিয়ে। এই যে নদীটা পার করেই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটাই হচ্ছে সল্ট পিট। এটা হচ্ছে নুন আছে ওই জায়গাটাতে, আর অ্যানিমালরা এগুলোই খেতে আসে। এই জলের চারপাশ দিয়ে কিন্তু ইলেকট্রিক ফেন্সিং দেওয়া রয়েছে, আর এই জলের পাশেই দেখা যাচ্ছে গন্ডারের পায়ের ছাপ, মানে এখান থেকে জল খেয়ে সবে গেছে আর কি। কিছুক্ষণ অপেক্ষা করার পরই ভাগ্য সুপ্রসন্ন হলো এবং সল্ট পিটে নুন খেতে আসা একদল হাতির দেখা পেলাম। প্রথমে আমরা গেলাম সল্ট পিট, যেখানে আমরা দেখলাম জলদাপাড়া ওয়াচ টাওয়ার, সেখানে আমরা রাইনো আর তার সাথে বাইসান দুটোই দেখতে পেলাম। নেক্সট আমরা এলাম হলং বাংলো, হলং বাংলো আসার পথেও রাইনো দেখতে পেলাম। এবার লাস্ট আমরা যাব হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। রাইনো, হাতি এগুলো তো দেখছি, কিন্তু ময়ূর, অসংখ্য ময়ূর, ময়ূর, হর্নবিল এবং বিভিন্ন প্রজাতির পাখি প্রচুর পরিমাণে।
ময়ূর তো ঘুরছে, মনে হচ্ছে উঠোনে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। জঙ্গলের মধ্যে দিয়ে গোটা রাস্তাটাই কিন্তু পাথর ফেলা, এবড়ো খেবড়ো, বাঁধানো নয়। তার ফলে এরকম লাফাতে লাফাতে যেতে হবে ঠিকই, কিন্তু তাতে জঙ্গলের এনজয়মেন্ট আরো বেশি বেড়ে যাচ্ছে। এই যে আরেকটা রাইনো, এই যে আরেকটা রাইনো এখানে ঘাস খাচ্ছে। এই যে রাইনোটা দেখা যাচ্ছে এখান থেকে। উফ, আজকে আমাদের ভাগ্য একদম প্রসন্ন, কতগুলো রাইনো দেখতে পেলাম। ওখানে তো এই ঘাসগুলোই আবার ওই যে ফাঁকা জায়গাগুলো দেখলেন না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতে লাগাবে। আচ্ছা, জীবজন্তুদের খাবারের জন্য যেমন এগুলো লাগানো আছে এরকম করে লাগাবে। আচ্ছা আচ্ছা, এগুলো তো পুরো শেষ, মানে এখানে নতুন করে আবার লাগাতে হবে। নতুন করে লাগাবে। এই জায়গাটায়, এটা হচ্ছে হরিণডাঙ্গা ফরেস্ট রেঞ্জ। এই জায়গাটায় কিন্তু জিপ থেকে নামার কোনো পারমিশন নেই, এখানে জিপের উপর থেকেই দেখতে হবে। এই যে বিস্তীর্ণ জঙ্গল, এই যে পুরো জায়গাটা হচ্ছে গ্রাসল্যান্ড, জঙ্গলটা দূরে, সামনেটা হচ্ছে পুরো গ্রাসল্যান্ড। এই জায়গাটায় বিভিন্ন বাইসন, হরিণ, বিভিন্ন জন্তু জানোয়ার, গন্ডার, হাতি, এরা কিন্তু ঘাস খেতে আসে। এই জন্য আবার নতুন করে সব ঘাস এখানে বপন করা হচ্ছে। চেপটি ঘাস বলে এক রকমের ঘাস হয়, যেগুলো বিশেষ করে গন্ডাররা খায়, তো সেগুলো হচ্ছে এখানে আবার নতুন করে লাগানো হচ্ছে। কি কিউট দেখো, ছোট্ট ছোট্ট দুটো হাতি। 11 মাস আর 13 মাস। 11 মাস আর 13 মাস, দুটো হাতির বয়স। এদেরকে এখন তত্ত্বাবধানে রাখা হয়েছে, তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই বাচ্চা হাতিগুলো জঙ্গলে থাকলে এদেরকে গন্ডার ক্ষতি করতে পারে, তো সেই জন্য এখন এখানে যত্ন করে রাখা হচ্ছে, আর একটু বড় হলে এদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ওই যে আরেকটা হাতি দেখা যাচ্ছে, ওই যে একটা হাতি, ওই যে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব ততটা দেখানোর, কিন্তু চোখে যতটা ভালো দেখা যায়, উপভোগ করা যায়, ক্যামেরায় সবসময় সেটা অতটা ভালো আসে না। তবে তাহলেও চেষ্টা করছি তোমাদের জন্য যতটা ধরে রাখা যায়। আমাদের এখানেই শেষ হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের কার সাফারি। সাক্ষী রইলাম কিছু অদ্ভুত, সুন্দর এবং সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতার। এই সাফারি আমাদের সঙ্গে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। দেখতে থাকো আমার চ্যানেলটা এরকম নতুন নতুন অনেক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য। আমার তো এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। অনেক সাফারি করেছি, কিন্তু এবারের যেরকম অভিজ্ঞতা আমি করলাম সেটা কিন্তু আগে কখনো পাইনি। তোমাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।